চ্যাম্পিয়ন্স লিগের কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা, তারা আসলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে। বার্সেলোনার মাঠে যে 2-1 গোলে পিএসজি বি টিমের কাছে বার্সেলোনা হারলো 2-1 গোলে। এবং বার্সেলোনা বুঝেও গেল যে চ্যাম্পিয়ন হতে আসলে কি করতে হয়। যদিও ফেরান তোরেসের গোলে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা লিড নিয়েছিল, সেই লিড ফার্স্ট হাফ পর্যন্ত আর টেকে নাই। ম্যাচে ফেরান দলকে মাইউলু এবং লুই এনরিকের দল ফেরে স্বস্তিতে। ওই গোলে সমতায় ফেরার পর সেকেন্ড হাফে পিএসজি ক্রমেই উজ্জ্বল হতে থাকে আর বার্সেলোনা কিছুটা হলেও ধূসর হয়ে যেতে থাকে। ম্যাচের শেষ অংশে গিয়ে সেই হাইলাইন ডিফেন্ডিংয়ে আরও একবার ধরা খেয়েছে বার্সেলোনা এবং গনসালো রামোস এই আশরাফ হাকিমির একটা পাস থেকে গোল করে দলকে পাইয়ে দিয়েছেন জয়। পিএসজি আরও একবার বার্সেলোনা থেকে ফিরেছে একটা দারুণ জয় নিয়ে। একটা কঠিন গ্রুপে তারা পড়েছে, কিন্তু সেই কঠিন লিগ ফেজে আর কি কঠিন সব ফিক্সচার, সেখানে তারা বার্সেলোনাকে হারিয়ে তারা জানান দিয়েছে তারা আসলে কোনো কাজকেই কঠিন মনে করছে না। স্পেশালি যখন আপনার দলে উসমান দেমবেলে থাকবেন না, আপনার দলে যখন দুয়ে থাকবেন না, মার্কিনিওস থাকবেন না, কাভারাৎসকেলিয়া থাকবেন না, তখন আপনি আসলে যে দল নিয়ে বার্সেলোনায় খেলতে গেছেন সেখানে অটোমেটিক আপনি অন পেপার একটা সেকেন্ড ফেভারিট দল হয়ে গেছেন। এবং তারপরে আপনার মাইলু যখন গোল করে 19 বছর বয়সী ফরওয়ার্ড, তখন আপনি জানেন যে না, আপনার সিস্টেম ঠিক আছে, আপনি যে প্রসেসটা ফলো করছেন সেটা শুধুমাত্র মেইন 11 ফলো করছে না, সেটা তার সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও খুব ভালো মতো অনুসরণ করছেন, সময় সময় তারা সেটা এক্সিকিউটও করতে পারেন। এবং শেষে গিয়ে দেখুন গনসালো রামোস যখন বদলে হিসেবে নামলেন, তারপরে তার কাছ থেকে উইনিং গোল, যেখানে বার্সেলোনার সেই পুরনো রোগ তাদেরকে পেয়ে বসলো। ম্যাচের 91-92 মিনিটে গিয়ে ওই রকম আত্মঘাতী হাইলাইন ডিফেন্ডিং শেষ পর্যন্ত আরও একবার বার্সেলোনাকে ভোগালো, তাদেরকে হারতেই হলো এই ম্যাচটা। দেখেন লাস্ট 4টা সিজনে যদি আপনি খেয়াল করেন, প্রত্যেকটা সিজনে বার্সেলোনার এই হাইলাইন ডিফেন্স একটু করে সামনে গিয়েছে। গত সিজনে যেটা ছিল এভারেজ ছিল আপনার 34 মিটার, এই সিজনে এখন পর্যন্ত যে ম্যাচগুলো বার্সেলোনা খেলেছে সেখানে সেটা হয়ে গেছে 35 মিটার। সেই হাইলাইন ডিফেন্সকেই বিট করলো হচ্ছে গিয়ে পিএসজি। আপনি যে বদলির কথাগুলো বলছিলেন, আপনি দেখেন পিএসজি যে সেকেন্ড স্ট্রিং টিমটাও যদি আপনি ধরেন, সেখানে আপনি ওয়ার্ম আপের সময় আপনি হচ্ছে গিয়ে নেফসকে আপনি হারিয়ে ফেলেছেন, যার নামার কথা ছিল। ভিতিনিয়া খেললেন, ফ্যাবিয়ান রুইজ হচ্ছে গিয়ে এই ম্যাচটা খেললেন। আপনি মাইলুর কথা বললেন, মাইলু হচ্ছে 19 বছর বয়সে গোল করলেন। সেই মাইলু কি সে পুরো টিমের সাথে ট্রাভেল করতে পারে নাই, তার হচ্ছে গিয়ে স্কুলে এক্সাম চলছিল, সেই এক্সাম দিয়ে আলাদা করে এসে সে তার দলের সাথে যুক্ত হয়েছে। আপনি গনজালো রামোস, তিনিও হচ্ছে গিয়ে ফার্স্ট 11-এ চান্স পান না, যখন তিনি চান্স পেলেন তিনি গোল করলেন। গতকালকে মার্কিনিওসের জায়গায় যিনি খেললেন জাবার্নি, তার হচ্ছে ক্লিয়ারেন্সগুলো দেখেন, একটা তো নিশ্চিত গোলের ক্লিয়ারেন্স তিনি বাঁচিয়ে দিয়েছেন, আর একটা আশরাফ হাকিমি এবং তিনি দুজন মিলে একটা গোল লাইন ক্লিয়ারেন্স হলো। সুতরাং পিএসজির এই সাইড বেঞ্চটা না পুরোপুরি আসলে ক্লিক করে গেছে। ফার্স্ট হাফে যতটুকু না বার্সেলোনা খেলেছে, সেকেন্ড হাফে আসলে বার্সেলোনাকে ওই বার্সেলোনার আমেজটা আসলে দেখা যায় নাই লুই এনরিকে সেই ট্যাকটিকগুলোর ফলেই। এবং এই কারণেই আমাদেরকে হান্সি ফ্লিক বলছেন যে লেভেলটা যে আলাদা পিএসজির সঙ্গে বার্সেলোনার, সেটা নাকি তিনি এই ম্যাচ দিয়ে আরও একবার বুঝেছেন। আমরা পিএসজির লেভেলে এই দাবি করার কোনো কারণ আজকের পরে নেই। পিএসজির লেভেল তো আমরা দেখলামই, আর আমি শতভাগ নিশ্চিত এভাবে আমরাও খেলতে পারি। পুরো দলকে ডিফেন্ড করতে হবে, পুরো দলকে আক্রমণ করতে হবে। বরং তিনি আসলে পিএসজির কাছ থেকে শিখতে চাইছেন, এনরিকের কাছ থেকে শিখতে চাইছেন, যে সিস্টেমে তিনি আসলে মহাবিরক্ত। যখন গোলটা কনসিড করলো বার্সেলোনা একেবারে শেষ অংশে গিয়ে, তখন হান্সি ফ্লিকের রিয়াকশন আমরা ক্যামেরায় দেখছিলাম যে তিনি একেবারে চটে গেছেন। তিনি পেছন দিকে হাঁটা শুরু করেছেন, তার ডাগ আউটটা যেদিক থেকে সেখান থেকে সাইড বেঞ্চের দিকে, এবং তিনি অ্যাসিস্ট্যান্ট কোচের সামনে গিয়ে রাগ ঝাড়ছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে ম্যাচের এই রকম পর্যায়ে এসে আপনাকে সবাই মিলে ডিফেন্ড করতে হবে। আশরাফ হাকিমি যে কবার কাল বলে টাচ করেছেন, সবচেয়ে বেশি ওই আইল্যান্ড ডিফেন্ডিং ফাঁকি দিয়ে আশরাফ হাকিমি বল টাচ করেছেন 9 বার। তো বোঝাই যাচ্ছে যে এই সেই হাকিমি ডেঞ্জার হয়ে যাবেন আপনার দলের জন্য। 9 নম্বর বারে যখন তিনি বল ধরেছেন, সেখান থেকে একটা গোলের উৎস তৈরি হয়েছে, সেখান থেকে বার্সেলোনা ম্যাচ হেরেছে। আমরা তো এই হাইলাইন ডিফেন্ডিং নিয়ে বহু কথা গত বছর থেকেই বলে আসি, কিন্তু হান্সি ফ্লিকও সেটা চেঞ্জ করছেন না। এখন চেঞ্জ না করার পেছনে কারণটা এটা হতে পারে যে এটা তাদের দলকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, কিন্তু এই রকম পরিস্থিতিতে বার্সেলোনা আসলে কি করবে? বার্সেলোনা গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যে খেলতে পারলো না, তার কারণটা তো অনেকটা এইরকমই, যে বার্সেলোনা ডিফেন্ডিংটা প্রপারলি করতে পারে নাই। এবং আরও একবার দেখেন যে শেষ অংশে গিয়ে ম্যাচ যেটা মনে হচ্ছিল যে ড্র একটা আনফেয়ার রেজাল্ট না, দুই দলের জন্য একটা ফেয়ার রেজাল্ট হতে পারে, যদিও সেকেন্ড হাফে পিএসজি দে ওয়ার বেটার। সেখান থেকে যখন আরও একবার ওই একই ভুলে আপনি গোল খেয়ে বসবেন, সেটা অনেক দিক থেকে
আপনাকে বেশ কিছু দুশ্চিন্তাতেও বোধহয় ফেলে দিতে পারে, যেখানে ম্যাচটাই শুরু হয়েছিল বার্সেলোনার জন্য দারুণ আমেজে এবং দারুণ আত্মবিশ্বাসী শুরু তারা করেছিল। এবং সেই শুরুটা হলো দেখেন ফেরান তোরেসের দারুণ একটা গোল দিয়ে। লামিন ইয়ামাল গতকালকে ম্যাচের শুরুতে কিন্তু 1.5 মিনিট সময় যা দেখালেন, মানে পুরো তাকিয়ে থাকলাম লামিন ইয়ামালের সেই ইয়েগুলো দেখে। এরপর হচ্ছে তার আরেকটা সাপ্লাই থেকে অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল, সেটা গোল হলো না। এরপর ফেরান তোরেস একাদশে ফিরলেন, লেভানডফস্কির জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগটা যে ভুল ছিল না সেটা বার্সেলোনার হানসি ফ্লিককে সেই প্রমাণটা আসলে বার্সেলোনা শুরুতেই পেয়ে গেছে। আপনি একটা জিনিস মেলান, আপনি রিয়াকশনের কথা বলছেন, আপনি আরেকটা রিয়াকশনের কথা চিন্তা করেন। নুনো মেন্দেস যখন প্রথম গোলটার সময় যেভাবে আসলে বলটা নিয়ে উইলিয়ান পাচর থেকে বলটা পেলেন, নিজেদের মানে পেনাল্টি এরিয়ার সামনে থেকে বলটা নিয়ে যেভাবে তিনি ট্রু করে যে বলটা মায়ুলুর জন্য ছাড়লেন, মানে দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। এবং সেই সময় হ্যান্সি ফ্লিকের রিয়াকশনটা অলমোস্ট হচ্ছে আপনার তার টেকনিক্যাল স্টাফের দিকে ছিল যে আর কি করার আছে যদি হচ্ছে নুনো মেন্দেস এইভাবে বল নিয়ে বের হয়ে যায়। এবং সেই সময়টা কেউ কিন্তু তাকে ক্লোজলি মার্ক করতে পারেনি। আপনার কুন্দে এবং লামিন ইয়ামাল প্রথমে তিনি তাদেরকে ছিটকে দিলেন, এরপর ফ্র্যাঙ্কি ডিয়ং মিডফিল্ডে তাদেরকে তিনি টপকালেন। এরপর যে সেট আপটা, মানে পিএসজি না গতবার চ্যাম্পিয়ন্স লিগেও পিএসজি যে জিতলো, আপনার সেখানে বড় অবদান ছিল তাদের দুই ফুলব্যাকের। এই ম্যাচেও আপনি যদি পার্টিকুলারলি ধরেন দুই ফুলব্যাকের 2 অ্যাসিস্ট, সেখান থেকে 2 গোল, এভাবেই তারা আসলে বার্সেলোনার এই 11টাকে তারা হারিয়ে দিল। বার্সেলোনা যে 11টা কাল চুজ করেছিল সেখানে মার্কাস রাশফোর্ড ভালো করেছেন এবং রাশফোর্ডের একটা দারুণ অ্যাসিস্ট থেকেই ফেরান তোরেস গোলটা করলেন। তার আগে ভিতেনিয়া বলটা বিলিয়ে দিয়েছিলেন, যেখান থেকে বার্সেলোনার এই সুযোগটা পাওয়া হলো। ফেরান তোরেস যখন গোল করলেন তখন পর্যন্ত বার্সেলোনা ম্যাচটায় ডমিনেটই করছে, এইভাবে আসলে বলা যায়। এবং পিএসজি একটু ভুগছিল ফার্স্টের দিকটাতে যে কি করে এই ম্যাচের টেম্পোর সঙ্গে তারা মেলাতে পারবে। এই যে কুবার্সি বা গার্সিয়া, এই দুজনের কম্বিনেশন শেষ পর্যন্ত আটকাতে পারেন। আপনি দেখেন ওই যে নুনো মেন্দেসের রানটার কথা বলছিলেন, তিনি যে রানটা নিলেন ওই হাফ স্পেস বরাবর, ওই সময় বার্সেলোনার ডিফেন্ডাররা এই ডিফেন্স লাইনটা পেছনে যাচ্ছে, ক্রমে তারা পিছু হচ্ছে, তারা বুঝতে পারছে না তারা কি পিছনে যাবে নাকি তারা জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবং পরে গিয়ে ওই পাসটা মাইলুকে খুঁজে পেল, নুনো মেন্দেসের পাসটা কুবার্সি ট্যাকেল করেছিলেন, লাভ হয় নাই, তার সামনে দিয়ে বল চলে গেছে কারণ এর ভালো একটা ডিস্টেন্সও ছিল, এবং তারপরে শেজনিকে বিট করে ফিনিশটা তারা করলো। ওই গোলটার পরে পিএসজি আসলে ম্যাচে ফিরল এবং পিএসজি যখন ম্যাচে ফিরল সেকেন্ড হাফের সাবস্টিটিউশনগুলো আসলে আদতে হেল্প করেছে পিএসজিকে রাদার দেন বার্সেলোনা। বার্সেলোনা পরে গিয়ে লেভানডস্কিদেরকে নামিয়েছে, গার্সিয়া চেঞ্জ হয়েছে, তারপরে ওলমোকে তুলে ফেলা হয়েছে, রাশফোর্ডকে তুলে ফেলা হয়েছে, কিন্তু এই পরিবর্তনগুলো বার্সাকে ওই অর্থে সাহায্য করতে পারে না যতখানি সাহায্য করেছে পিএসজিকে। পিএসজির 11টায় আপনি দেখেন যে ফ্রন্ট লাইন পুরোটা যেটা হচ্ছে স্টার্টিং 11, সেখানে বারকোলা, মায়ুলু, এমবায়ে। মায়ুলু আর এমবায়ে তো একেবারে তরুণ, বারকোলাও ধরেন কালকে একটা ভালো ফিনিশিং পেতে পারতেন, যেটা ফার্স্ট হাফে ওপর দিয়ে মেরেছেন, ওই পর্যন্ত তার ঠিকঠাক ছিল। রুইসকেও পরে তুলে ফেলতে হয়েছে। এই 11 নিয়েও এই স্পেশালি ওই ফ্রন্ট লাইন যেটা সেকেন্ড স্ট্রিং ফ্রন্ট লাইন, সেই ফ্রন্ট লাইন নিয়ে যে বার্সেলোনাকে হারিয়ে দিল পিএসজি, সেটা আসলে লুই এনরিকের সিস্টেমটার কথা বলছে। এবং এনরিকে আমাদেরকে বলছেন যে তিনি জয়টা যে পেয়েছেন সেটা তার প্রাপ্যই ছিল, তার দলের এটা পাওনাই ছিল, কারণ সেকেন্ড হাফে তার দল বেটার ফুটবলটা খেলেছে। আমরা আসলেই ভালো খেলেছি, শুরুতে একটু সমস্যা হচ্ছিল কারণ বার্সেলোনার মান অনেক ভালো, দ্বিতীয়ার্ধে আমরাই ভালো খেলেছি, জয়টাও প্রাপ্য ছিল, বড় জয় পেয়েছি, তাও আবার বার্সার বিপক্ষে। আত্মবিশ্বাসের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল। গতবার লিগ পর্বে আমাদের ঢুকতে হয়েছিল, শেষ লাইনটা ইম্পর্টেন্ট তাই না, গতবার লিগ পর্বে তাদেরকে ঝামেলায় পড়তে হয়েছিল, এবার তারা 2 ম্যাচে উতরে গেল। আতালান্তা 4-0, বার্সেলোনা 2-1, এবং রিয়াল মাদ্রিদও 2 ম্যাচ জিতেছে, বায়ার্ন মিউনিখও 2 ম্যাচ জিতেছে, পিএসজিও আসলে চ্যাম্পিয়ন্স লিগে সোফার 2টা ম্যাচ তারা জিতলো। দেখেন পিএসজির চেঞ্জগুলোর দিকে আপনি যদি আরেকটু খেয়াল করেন, যখন লিকে নামানো হলো, লিকাংকে নামানো হলো, তিনি নামলেন, তার একটা শট হচ্ছে গিয়ে আপনার পোস্টে আটকে গেল। লুকাস হার্নান্দেজকে নামানো হলো, তখন যখন লুকাস হার্নান্দেজ নামলেন তখন কি করলেন, আপনার লেফট ব্যাক নুনো মেন্দেস যিনি স্টার্ট করছেন, তিনি অনেকটা ইনভার্টেড রোলে উইং ব্যাক হিসেবে মাঝখানটায় তিনি চলে গেলেন। রিজনটা কি ছিল, আপনার কুন্দে এবং লামিন ইয়ামালকে মিডফিল্ডের একটু সামনেই যেন তারা ব্লক করে দিতে পারে, সেই কাজটা কিন্তু সেকেন্ড হাফে একেবারে সলিডলি পিএসজি করেছে। এবং দেখেন ঘটনাটা কিন্তু অন্যরকম হওয়ার কথা ছিল, লামিন ইয়ামালকে আটকাবেন মেন্দেস, মানে ব্যাটেল হবে হচ্ছে সাইড দিয়ে, এই ব্যাটেলটা দেখার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে আছি। সেই ব্যাটেলে লামিন ইয়ামাল একেবারে পয়লা মিনিটে জিতলেন, হাসলেন।
এবং তারপরে গিয়ে নুনো মেন্দেস বললেন যে তুমি কোন ছাড়, আমি কিন্তু দৌড়ে এলাম। এবং ওই যে দৌড়ে তিনি এসে গোলটা যে পিএসজি করলো সেখানে লামিন ইয়ামাল ট্র্যাক ব্যাক করেন নাই, এই কথাই হান্সি ফ্লিক বলছেন যে সবাইকে মিলে ডিফেন্ড করতে হবে। এবং ওই গোলটা দেওয়ার পরে পিএসজি খেলা কিন্তু ওইখানে শেষ না ওই ব্যাটেলের, কারণ এরপরে নুনো মেন্দেস যখন একটা ইয়েলো কার্ড দেখলেন তখন কিন্তু সেখানে অ্যাডভান্টেজ হওয়ার কথা লামিন ইয়ামালের, সেটা না হয়ে বরং অ্যাডভান্টেজটা মেন্দেস নিলেন, কারণ এনরিকে ওই টাইমে চেঞ্জটা করলেন সেকেন্ড হাফে গিয়ে লুকাস হার্নান্দেজকে নামিয়ে লেফট ব্যাকের পজিশনে দিয়ে দিলেন, আর নুনো মেন্দেসকে এমন একটা জায়গায় রাখা হলো যেখানে তিনি আসলে আরেকটু মানে স্বাধীনতা নিয়ে আরেকটু মানে ব্যাকআপ নিয়ে তিনি আসলে ট্যাকেলগুলো করতে পারেন, বা সরাসরি লাস্ট ম্যান ট্যাকেলে তাকে যেতে হয় না এরকম, যাতে রেড কার্ড না দেখতে হয়। গেম ম্যানেজমেন্টও পিএসজির এত ভালো ছিল যেটা আসলে চ্যাম্পিয়নদের মতোই হয়েছে। দেখেন বার্সেলোনার একটা জিনিস বার্সেলোনা স্বস্তি পেতে পারে, তারা আপনি খেয়াল করে 2024 সালের পর তারা 45টা ম্যাচে স্কোর করেছে অন্তত, তাদের ওই স্কোরিংটা আসলে হচ্ছে, এইটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এছাড়া আসলে এই ম্যাচটা বার্সেলোনার জন্য নিজেদের স্টেডিয়াম, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলে আসলে নেগেটিভ সাইডেই চলে গেল। হ্যাঁ, এবং বার্সেলোনাকে এই ব্যাপারটা একটু বুঝতেই হবে যে চ্যাম্পিয়ন্স লিগে তারা ফেভারেট, লুই এনরিকেও সেই কথা বলেছেন, এবং ফেভারেট হলে পরে আপনি হয়তো গোল করবেন, কিন্তু আপনি তো আগের বারও দেখেছেন যে গোল আপনি যদি করেন আর গোল যদি খেতে থাকেন তাহলে সেটা আপনাকে আসলে কোথাও নিয়ে যায় না, এবং শেষ পর্যন্ত শেষ দিকে গিয়ে ম্যাচটায় গড়বড় পেকে যায়। আতলেতিকো মাদ্রিদ বলছি, মানে পিএসজির সামনের যে প্রতিপক্ষগুলো রয়েছে সেখানে কঠিন সব ম্যাচ অপেক্ষা করছে। বার্সেলোনার ফিক্সচার অতখানি কঠিন নয়, এই জয়টা পিএসজির জন্য রাদার আমার কাছে মনে হয় বেশি সিগনিফিকেন্ট। মানে অ্যাওয়ে ম্যাচ থেকে আপনি সেই জয়টা নিয়ে এসেছেন, এটা পিএসজির জন্য একটা বেটার হয়েছে, এবং যেই মানে আপনি আপনার বেঞ্চের শক্তিমত্তাও আপনি দেখে নিলেন, ওই কনফিডেন্সটাও আপনার এখন আছে। ফাইন, আপনি দেমবেলাকে যদি আরো কয়েকটা দিন না পান কোনো সমস্যা নেই, বাকি যারা যারা আছে তারা মিলে আপনাকে এই কভার আপটা ইজিলি দিয়ে দিতে পারবে। দেখেন পিএসজি অলিম্পিক মার্সের কাছে হারলো, হারার পরে অনেকেই ধারণা করেছিলেন যে তাদের ওই তারকা প্লেয়ারদেরকে ছাড়া তারা বার্সেলোনাতে গিয়ে একটু ঝামেলায় পড়তে পারে, সেরকম কিছু হলো না। আমরা একটা হাই স্কোরিং গেম এক্সপেক্ট করছিলাম, সেকেন্ড হাফে গিয়ে মনে হলো যে না, ফার্স্ট হাফের প্লেয়ারটা কমে গেছে, একটু রোয়ে শোয়ে দুই দল খেলছিল এবং ওই ব্যাপারটা ছিল না যে মজাটা আসলে থাকে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু পিএসজি কিন্তু সময় সময় সুযোগ তৈরি করে যাচ্ছিল, আর বার্সেলোনা সেকেন্ড হাফে বেস্ট চান্সটা পেলো, যেটা ওই যে আশরাফ হাকিমি গিয়ে ব্লক করলেন, দারুণ একটা সুযোগ ওইখান থেকে ছিল। আর এই ছাড়া বার্সেলোনা আসলে মনে করার মতো চট করে সুযোগ খুঁজে পাওয়া একটু টাফ, আমার মনে হয় এটা হান্সি ফ্লিকও একমত। দেখেন লাস্ট সিজনের পর আমরা একটা কথা বলছিলাম না, এই পিএসজি কে যদি আটকাতে পারে তাহলে বার্সেলোনা পারবে, আর সেটা আমাদের এক্সপেকটেশন ছিল, কিন্তু এই ম্যাচটা আসলে আমাদেরকেও হতাশ করেছে। আমাদেরকে হতাশ করেছে, আচ্ছা ঠিক আছে, মানে ওই এক্সাইটমেন্টের দিক থেকে হতাশ করেছে একটু মানে ওই শেষ রাতের দিকে গিয়ে একটু ঝিমঝিম ধরে যাচ্ছিল, সেই সময় গনসালো রামোস বললেন যে আমি এসে গেছি, তোমরা সবাই জেগে ওঠো, আর বার্সেলোনা তখন আসলে ঘুমিয়েই পড়েছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.